প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রভাষক, আইসিটি, আধুনিক গ্রান্ট কলেজ। আজকের টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। প্রথমে আমাকে জানতে হবে যে ডেটা ট্রান্সমিশন মেথড বলতে আসলে কি বোঝায়। মেথড শব্দের অর্থ হচ্ছে একটা পদ্ধতি বা একটা প্রক্রিয়া, যে পদ্ধতির মাধ্যমে ডেটা সিগন্যাল বা কোনো ডেটা বা কোনো ইনফরমেশন ট্রান্সমিট হয় তাকে বলছি আমরা ডেটা ট্রান্সমিশন মেথড। প্রশ্ন হচ্ছে পদ্ধতিটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি। যেমন আমি যদি বলি যে আমাদের আধুনিক ক্যান্টনমেন্ট কলেজের ভর্তি হওয়ার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে তার একটা মিনিমাম জিপিএ থাকতে হবে। তারপরে হচ্ছে সেই জিপিএ ক্রাইটেরিয়ার ভিত্তিতে সে অনলাইনে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে বোর্ড থেকে সিলেকশন দিবে। সিলেকশন দেওয়ার পরে সেই শর্টিং লিস্ট থেকে আমরা ঠিক মেরিট লিস্টে যারা টপে থাকবে তাদেরকে আমরা ভর্তি করব। তো এটা হচ্ছে একটা পদ্ধতি বা প্রক্রিয়া। তবে প্রশ্ন হচ্ছে যে সিগন্যাল যখন ট্রান্সমিট হয় সেটা একটা নির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্সমিট হয়। তো যখন সিগন্যালটা ট্রান্সমিট হবে তখন আমরা দেখতে হবে যে আমাদের সিগন্যালটা কে গ্রহণ করবে আর সিগন্যালটা কে পাঠাবে। এই দুইজনের ভিতরে একটা সমন্বয় থাকতে হবে। তুমি মনে করো সিগন্যাল আমাকে পাঠাচ্ছ আর আমি গ্রহণ করছি, অথবা আমি তোমাকে সিগন্যাল পাঠাচ্ছি, তুমি গ্রহণ করছো। তুমি পাঠানো আর আমি গ্রহণ করা, বা আমি পাঠানো তুমি গ্রহণ করা, এর ভিতরে একটা সমন্বয় প্রক্রিয়া থাকতে হবে। এই সমন্বয় প্রক্রিয়াকেই বলা হয় বিট সিনক্রোনাইজেশন। তোমরা লিখে নিতে পারো যে বিট সিনক্রোনাইজেশন একটা টার্ম চলে আসবে আমাদের এই টপিকের বিষয়ে, সেটা হচ্ছে যে বিটের সমন্বয় প্রক্রিয়া। লিখে নিতে পারো বিট সমন্বয় প্রক্রিয়া বা বিট সিনক্রোনাইজেশন। বিট SYNCHRONIZATION, এটাকে বলা হয় বিট পাঠানো সমন্বয় প্রক্রিয়া। তোমরা কি আমার সবাই স্লাইডটা দেখতে পাচ্ছ? আমি যে স্লাইড শেয়ার করছি। হ্যাঁ স্যার। ওকে, তাহলে একটা বিট কিভাবে আমি পাঠাবো বা আমি কতগুলো বিট পাঠাবো, এই বিটের ভিতরে সমন্বয় সাধন করতে হবে। তো সমন্বয় বলতে বিষয়টা হচ্ছে যে তোমার রিসিভার যখন গ্রহণ করবে ঠিক তার সাথে আমাকে মিলায়ে বিটটা পাঠাতে হবে। বিষয়টা আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, মনে করো তোমার বাসায় 8 জন গেস্ট আসছে বা 7 জন গেস্ট আসছে। এখন এই গেস্ট যখন মনে করো বসে খাওয়া দাওয়া করবে, তখন তুমি হচ্ছে প্রেরক এবং তারা হচ্ছে গ্রাহক। এখন তুমি তাদের সার্ভ করবা, তুমি তাদের যে আইটেমগুলো সার্ভ করবা সেই আইটেমগুলো ধরে নাও বিট। প্রশ্ন হচ্ছে এখানে তোমার বাসায় যে গেস্টগুলো আসছে তাদের ঠিক খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করে তোমাকে সার্ভ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অনেক গেস্ট আছে যারা খুব দ্রুত খায়, এখন যে খুব দ্রুত খায় তাকে দ্রুত সার্ভ করতে হবে, আর যে খুব স্লো খায় তাকে ঠিক সেভাবে সার্ভ করতে হবে। অথবা যে মনে করো হচ্ছে তোমার খাওয়া দাওয়ার সময় যে সবগুলো আইটেম একবারে, অনেক সময় আমরা কি সামনাসামনি নিয়ে বসি, তারপরে সবগুলো আইটেম থেকে আমার পছন্দ মতো আইটেমগুলো আমি নিয়ে খাওয়া দাওয়া করি। এখন তুমি কত দ্রুত তাদেরকে সার্ভ করবা এটা ডিপেন্ড করবে তারা কত দ্রুত এবং কিভাবে খাবে তার উপরে। এই যে সমন্বয় প্রক্রিয়া, রিসিভার কিভাবে গ্রহণ করবে আর সেটাকে তুমি কিভাবে পাঠাবা, এই দুইটার মধ্যে একটা সমন্বয় প্রক্রিয়া থাকতে হবে। এই সমন্বয় প্রক্রিয়াকে বলা হলো বিট সিনক্রোনাইজেশন। তো এটার উপরে ডিপেন্ড করে সাধারণত আমাদের বিটগুলো পাঠানো হয়। এখন আসে যে প্রেরক থেকে প্রাপকে যে ডেটাগুলো পাঠানো হয় সেই পাঠানোর প্রক্রিয়া সাধারণত দুইটা, একটা হলো সিরিয়াল মেথড আর একটা হচ্ছে প্যারালাল মেথড। প্রশ্ন হচ্ছে সিরিয়ালটা কি? সিরিয়ালটা হচ্ছে যখন ডেটাগুলা একটা সিঙ্গেল লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ ডেটাগুলা একটি মাত্র তারের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন তাকে বলা হবে সিরিয়াল ট্রান্সমিশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে 1 নাম্বার চিত্র, যদি আমি চিত্র নাম্বারের নাম্বারিং করি, এটা আমার 1 নাম্বার চিত্র। 1 নাম্বার চিত্রে তোমরা দেখতে পাচ্ছ ডেটাগুলা একটা সিঙ্গেল লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে একটা কেবল, এই সিঙ্গেল কেবলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। সো দিস ট্রান্সমিশন ইজ কল্ড সিরিয়াল ট্রান্সমিশন। দিস ইজ কল্ড সিরিয়াল ট্রান্সমিশন। অনেক সময় আমরা বলি যে সবাই লাইনে সিরিয়াল দাও, সবাই সিরিয়াল দাও। সিরিয়াল মানে পরপর, তাই না? তো সিরিয়াল মানে বোঝানো হচ্ছে তোমরা সবাই পরপর দাঁড়িয়ে যাও, অর্থাৎ এখানে সব কয়জন ব্যক্তি যদি পরপর দাঁড়িয়ে যায় তাহলে এই যে পরপর যে বিন্যাসটাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন। এখানে দেখো বিটগুলো যদি তুমি একটা ব্যক্তি হিসেবে কাউন্ট করো, তখন দেখবা প্রত্যেকটা বিট পরপর একজনের উপরে পরে আর একজন কিন্তু তোমার কাছে অবস্থান করছে, এই জন্য বলা হচ্ছে এটা সিরিয়াল ট্রান্সমিশন। এখন বলি প্যারালাল কি? প্যারালালটা হচ্ছে যখন বিটগুলা ডিফারেন্ট কেবলের ভিতরে যাবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কেবলের ভিতরে যখন তোমার বিটগুলো প্রবাহিত হবে তখন তাকে বলা হবে তোমার হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন।
প্যারালালের ক্ষেত্রে কি হয়, প্যারালালের ক্ষেত্রে সিগন্যালগুলা একসাথে সবগুলা কেবলের ভিতর দিয়ে প্রবাহিত হয় এবং এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন ডিলে টাইমটা অনেক কম হয়। কেন কম হয়? কারণ হচ্ছে যে তোমার এই 8 জন বা 10 জন বা যতগুলা বিট তুমি পাঠাচ্ছ সবগুলা বিট যদি একবারেই রিসিভার গ্রহণ করতে পারে সেক্ষেত্রে তোমার ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম বা বিলম্ব টাইমটা অনেক কম হবে, অর্থাৎ এক্ষেত্রে এফিসিয়েন্সিটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর সিরিয়ালের ক্ষেত্রে ডেটাগুলা পরপর যায় বা সিরিয়ালে যায়, এজন্য তোমার এখানে ডেটা ট্রান্সমিশন ডিলে টাইমটা বেশি হয়। তবে এখানে একটা বিষয় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো কস্টিং। তো তোমার কস্ট কোথায় কম লাগবে কোথায় বেশি লাগবে তার উপরে নির্ভর করে তোমাকে ডেটাগুলা পাঠাইতে হবে। প্রশ্ন হচ্ছে যে আমরা কস্টিং কিভাবে নির্ণয় করি? যখন ডিসটেন্স খুবই বেশি হয় অর্থাৎ লং ডিসটেন্স হয়, লং ডিসটেন্স বলতে সেটা তুমি মনে করো তুমি সিগন্যালটা পাঠিয়ে দিচ্ছ 100 কিলোমিটার দূরে বা 200 কিলোমিটার দূরে, এই লং ডিসটেন্সের জন্য আমাদের সিগন্যালটা হবে তখন সিরিয়াল ট্রান্সমিশন, কারণ আমি একটা মাত্র কেবলের ভিতরে সবগুলা বিট মানে পরপর পাঠিয়ে দিব। আর যদি ডিসটেন্স খুবই শর্ট হয়, যেমন মনে করো একটা রুম থেকে আরেকটা রুমের মধ্যে অথবা পাশাপাশি দুইটা অফিস রুমের মধ্যে, সেক্ষেত্রে আমরা প্যারালাল ভাবে সিগন্যালটাকে ট্রান্সমিট করতে পারি, কারণ প্যারালাল ট্রান্সমিশনে তোমার অনেকগুলো কেবলের প্রয়োজন হয়। এখানে যদি 8টা বিট পাঠাও সেক্ষেত্রে তোমাকে ডিফারেন্ট 8 কেবল ইউজ করতে হবে। তো যতগুলো কেবল তুমি ব্যবহার করবা তোমার সেই হিসাবে কস্টিংটা বেড়ে যাবে। এই জন্য মনে রাখবা শর্ট ডিসটেন্স কমিউনিকেশনের জন্য যেখানে হাই স্পিড মানে তোমার হাই স্পিড ডেটা পাঠানো সম্ভব হয় সেসব জায়গায় সাধারণত আমরা প্যারালাল ট্রান্সমিশন ব্যবহার করি। যেমন আমি যদি বলি কম্পিউটার থেকে প্রিন্টার, কম্পিউটার থেকে একটা প্রিন্টারের ডিসটেন্স কতটুকু? কম্পিউটার থেকে একটা প্রিন্টারের ডিসটেন্স সর্বোচ্চ একটা কেবলের ডিসটেন্স, এই কেবলটা হতে পারে ধরে নাও 6 ফিট আর 5 ফিট অথবা মনে করো 3 ফিট কেবল। এই যে কেবলের ডিসটেন্স কিন্তু অনেক শর্ট। এখন এই কেবলের ভিতর দিয়ে তোমার সিগন্যাল যাচ্ছে প্যারালাল মেথডে, কারণ কম্পিউটার থেকে প্রিন্টারের সিগন্যালটা খুব দ্রুত পাঠাতে হবে, তা না হলে দ্রুত প্রিন্ট করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে শর্ট ডিসটেন্সের জন্য যেখানে খরচটা কম সেখানে আমরা প্যারালাল লাইন তৈরি করব, কারণ এখানে 8টা ভিন্ন ভিন্ন কেবল আমাকে ব্যবহার করতে হচ্ছে। তুমি যদি বলো যে স্যার একটা প্রিন্টার বসানো আছে অনেক দূরে, ধরে নাও 100 কিলোমিটার দূরে একটা প্রিন্টার, তোমার গ্রামের বাসায় আছে একটা প্রিন্টার আর তোমার ঢাকার বাসায় মনে করো আছে একটা কম্পিউটার, তুমি এখান থেকে কমান্ড দিলা আর তোমার গ্রামের বাসায় যে প্রিন্টার আছে সেখান থেকে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, তখন কি তুমি এইভাবে 8টা কেবল তৈরি করতে পারবে? অবশ্যই পারবে, কিন্তু খরচটা অনেক বেড়ে যাবে। এজন্য আমরা সাধারণত ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে সিরিয়াল এবং প্যারালালটাকে ব্যবহার করি। সো এখন আসি সিরিয়াল ট্রান্সমিশন কত ভাগে ভাগ করা যায়। সিরিয়াল ট্রান্সমিশন মূলত ভাগ করা যায় 3টা ভাগে। একটা হচ্ছে যে তোমার অ্যাসিনক্রোনাস ASYN অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আর 2 নাম্বারটা হলো সিনক্রোনাস ট্রান্সমিশন SYNCHRONOUS। আচ্ছা আমি আমার অন্যটা তোমার হচ্ছে স্লাইড লিখে দিচ্ছি, আমি এখানে তো লিখতে পাচ্ছি না, এখানে লিখে দিচ্ছি। দেখো সিরিয়াল ট্রান্সমিশনের তোমার 3টা অংশ আছে, 3টা ভাগ আছে সিরিয়াল ট্রান্সমিশন। 1 নম্বর অংশ লিখে নাও, 1 নম্বরটা হচ্ছে লিখে নাও অ্যাসিনক্রোনাস ASYNCHRONOUS অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। 2 নম্বর লিখে নাও সিনক্রোনাস ট্রান্সমিশন SYNCHRONOUS সিনক্রোনাস ট্রান্সমিশন। 3 নম্বর লিখে নাও আইসোক্রোনাস ISOCHRONOUS আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই 3টা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনের প্রকারভেদ, অর্থাৎ সিরিয়ালকে আমরা 3টা উপায়ে ভাগ করি, একটা হলো অ্যাসিনক্রোনাস, একটা হলো সিনক্রোনাস আর একটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। এখন আমরা এই 3টাকে ব্যাখ্যা করব যে কোনটা কোন মেথডে ডেটাগুলা পাঠাতে পারে। আমি শর্ট সংক্ষেপে লিখে দিচ্ছি, পাশে লিখে নাও। এটা ডেটা পাঠানো হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার CHRAC ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ প্রত্যেকবারে একটা করে অক্ষর পাঠায়, প্রত্যেকবারে একটা করে ক্যারেক্টার পাঠায়। ঠিক আছে, এখানে ক্যারেক্টার মানে মনে করো না স্যার মনে হয় চরিত্র, এখানে ক্যারেক্টার মানে অক্ষর। সিনক্রোনাস মানে হচ্ছে প্রতিবারে ডেটা পাঠাবে ব্লক আকারে, অর্থাৎ ব্লক বাই ব্লক, অর্থাৎ ব্লক ভিত্তিক ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে তোমার সিনক্রোনাস ট্রান্সমিশন। আর এখানে একই রকম, এখানে ব্লক বাই ব্লক যাবে কিন্তু উইদাউট টাইম ডিলে, ব্লক বাই ব্লক
উইদাউট টাইম ডিলে, ব্লক বাই ব্লক ট্রান্সমিশন যাবে কিন্তু সেখানে কোনো টাইম ডিলে থাকবে না, উইদাউট টাইম ডিলে বা কোনো সময়ের কালক্ষেপণ থাকবে না। এই ক্ষেত্রে এই সময়টাকে বলা হবে তোমার নেগলিজিবল টাইম এবং সেটা হবে আইসোক্রোনাস ট্রান্সমিশন। তাহলে মনে রাখবা এই তিনটা মেথডেই কিন্তু আমরা সিগন্যালটা ট্রান্সমিট করে থাকি, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। এখন আসি অ্যাসিনক্রোনাস কি, সিনক্রোনাস কি এবং আইসোক্রোনাস কি। তোমরা কি লিখে নিয়েছো এটা সবাই? সিরিয়াল ট্রান্সমিশন তিনটা, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। ওকে, লেখা হলে বলো, আমি আমার স্লাইডে চলে যাব। ইয়েস স্যার, লেখা শেষ। ওকে, এখন আসি আমাদের সিরিয়ালের প্রথম যেটি আছে, দেখো সিরিয়ালটা আগে বলেছি, প্যারালালটা বলে দিচ্ছি। ওকে, দেখো সিরিয়ালের টাইপ ছিল কয়টা? তিনটা, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। সো অ্যাসিনক্রোনাসটা যেটা বলেছিলাম বিট বাই বিট, সিনক্রোনাসটা হচ্ছে তোমার ব্লক বাই ব্লক, আর আইসোক্রোনাসটা হচ্ছে ব্লক বাই ব্লক কিন্তু উইদাউট এনি টাইম ডিলে, কোনো সময়ের গ্যাপটা থাকবে না। ওকে, এরপরে আমরা ব্যাখ্যা করি যে তোমার প্যারালাল তো আগেই বলেছিলাম, প্যারালাল ডিফারেন্ট লাইন দিয়ে যাবে, দেখতে পাবো সবাই প্যারালাল ডিফারেন্ট লাইন দিয়ে হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টার, তাই না? ওকে, আচ্ছা এখানে চলে আসি। তোমার বিট সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে আমরা সিগন্যালটাকে তিনটা অংশ ভাগ করি এবং এই তিনটা হচ্ছে তোমার সিরিয়াল মেথড, ঠিক আছে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। আচ্ছা এখন আসি অ্যাসিনক্রোনাস। এটা মনোযোগ সহকারে সবাই শুনো যে অ্যাসিনক্রোনাস মেথড কি। প্রথমে আসি যে অ্যাসিনক্রোনাস শব্দের অর্থ কি। অ্যাসিনক্রোনাস শব্দের অর্থ হচ্ছে সমন্বয়হীনতা। সমন্বয়হীনতা, এটাকে যদি আমি অন্যভাবে বলি সেটা হচ্ছে তাল মিলিয়ে না চলা। হ্যাঁ, তাল মিলিয়ে চলা একটা, আর তাল মিলিয়ে না চলা। সেটা হচ্ছে এমন যে মনে করো যে তোমার মিউজিকের সাথে সাথে একজন মনে করো নৃত্য করতেছে, তো মিউজিকের সাথে সাথে যদি সে তাল মিলিয়ে চলতে পারে তখন তাকে আমরা বলবো সিনক্রোনাইজেশন। আর যদি মিউজিকের সাথে সাথে সে সঠিকভাবে নৃত্য করতে না পারে তখন বলবো সেটা অ্যাসিনক্রোনাস। অর্থাৎ সেখানে কোনো সমন্বয় নাই, অর্থাৎ মিউজিকের সাউন্ড একরকম, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার তার যে সে যে নৃত্য করতেছে সে নৃত্যের মানে সেই তোমার যে সমন্বয়টা সে তাল মিলাতে পারছে না। তো সাধারণত বিটের ক্ষেত্রে কিভাবে আমরা সমন্বয়হীনতা বুঝে থাকি, যে দুইটা ক্যারেক্টার পাঠাবো, আমি মনে করো কিবোর্ড থেকে তুমি একাধিক ক্যারেক্টার পাঠাচ্ছ, তো কিবোর্ড থেকে একাধিক ক্যারেক্টার পাঠানোর মধ্যে একটা সময়ের গ্যাপ থাকে। এই সময়ের গ্যাপ কখনোই সমান হয় না। মনে করো তুমি কিবোর্ড থেকে টাইপ করছো, তো কিবোর্ড থেকে যখন তুমি টাইপ করবে তোমার নামটাই টাইপ করো, তোমার নাম টাইপ করার সময় তুমি দেখবা যে প্রত্যেকটা অ্যালফাবেটের ভিতরে একটা সময়ের ব্যবধান থাকে। তুমি যখন কিবোর্ড থেকে কম্পিউটারের কিবোর্ড থেকে টাইপ করো, ইভেন তুমি যদি তোমার মোবাইলের যে কিপ্যাডটা আছে ভার্চুয়াল কিপ্যাড, এই কিপ্যাড থেকে যদি তুমি টাইপ করো সেক্ষেত্রে দেখবা যে তোমার সময়ের ব্যবধানটা কখনো কিন্তু ইকুয়াল হয় না। অর্থাৎ একটা কিবোর্ডের যে কি প্রেস করলা তারপরে যে আরেকটা কি প্রেস করলা, এই দুইটা কি প্রেস করার ভিতরে সময়ের ব্যবধানটা কখনো সমান থাকে না। এই সমান থাকে না, এই সময় মানে সমান থাকে না বিধায় এটাকে বলা হয় সমন্বয়হীনতা এবং এটাকে বলা হবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। মনে করো তোমার নাম ধরে নাও আনিকা, তুমি আনিকা টাইপ করছো ANIKA, যখন তুমি এ টাইপ করলা তখন তোমার সেন্ডার থেকে
প্রেরকে মানে প্রেরক থেকে প্রাপকে যাচ্ছে এ, যখন তুমি এন টাইপ করলা তখন যাবে এন, যখন আই টাইপ করলা তখন যাবে আই, এইভাবে সিমিলারলি 5টা অ্যালফাবেট যাবে। এখন এই 5টা অ্যালফাবেট যাওয়ার ভিতরে যে টাইম ব্যবধান, সময়ের গ্যাপ, এই সময়ের গ্যাপটা কখনো ইকুয়াল হবে না। ইকুয়াল হবে না বলতে এর পরে এন লিখবা, এন এর পরে আই লিখবা, এই প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে একটা টাইম গ্যাপ থাকে। এই টাইম গ্যাপ যদি সমান না হয় তখন তাকে বলা হবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের জন্য তোমার যেটা করতে হবে, প্রত্যেকবারে একটা করে ক্যারেক্টার যাবে বা অক্ষর যাবে। আর আমরা জানি যে সিঙ্গেল ক্যারেক্টার সমান সমান হচ্ছে 8 বিট বাইনারি ভ্যালু। যখন তুমি কিবোর্ড থেকে একটা ভ্যালু প্রেস করলাম, মনে করো এ, তো এ প্রেস করলে তার জন্য একটা বিট প্যাটার্ন তৈরি হবে, সেটা হবে এমন 01, 5টা 01। আমি এটা एग्जांपल অনেক জায়গায় দিয়েছি। এটা হচ্ছে এর একটা বাইনারি ভ্যালু। এই বাইনারি ভ্যালুটা হচ্ছে 8 বিটের বাইনারি ভ্যালু। কারণটা আমরা জানি যে একটা সিঙ্গেল ক্যারেক্টার সমান 8 বিট। আমরা জানি 8 বিট সমান 1 ক্যারেক্টার, আবার 8 বিট সমান 1 বাইট। 1 বাইট, বড় বি মানে বাইট, তাই না? তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যালফাবেটকে আমরা 8 বিটে কনভার্ট করব, 8 বিটে কনভার্ট করে পাঠিয়ে দিব। যখন তুমি কিবোর্ড থেকে এ প্রেস করো, ধরো নাও তোমার এটা কিবোর্ড, তুমি কিবোর্ড থেকে এ প্রেস করলা, এ প্রেস করলে এই যে কেবলটি আছে মানে কিবোর্ডের যে তার, এই তারের ভিতর দিয়ে তোমার এখানে 8টা বিট ফ্লো হবে। এই 8টা বিট ফ্লো হয়ে তারপরে সেটা তোমার ডিকোড হয়ে পরবর্তীতে কম্পিউটারের মনিটরে দেখাবে। এটা মনে করো কম্পিউটারের মনিটর, কম্পিউটারের মনিটরে এখানে শো করবে হচ্ছে এ। তাহলে তুমি যে প্রত্যেকটা ক্যারেক্টার পাঠাচ্ছ, এই ক্যারেক্টার পাঠানোর ভিতরে টাইম দিলে কখনো সমান থাকবে না, এটা মনে রাখতে হবে। আর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য তৈরি হবে 8 বিট। এই যে দেখো এখানে আছে মোট 8টা বিট আছে ভিতরে। এই 8টা বিট তোমাকে পাঠাতে হবে। 8টা বিটের পরে, অর্থাৎ 8টা বিটের ঠিক সামনে থাকবে একটা স্টার্ট বিট। এখানে থাকবে একটা স্টার্ট বিট, START স্টার্ট বিট। আর তোমার 8টা বিটের ঠিক পেছনে থাকবে স্টপ বিট, এটাকে বলা হবে স্টপ বিট। তো মনে রাখবা স্টার্ট বিট এবং স্টপ বিট এটা অবশ্যই পাঠাতে হবে। স্টার্ট বিট এবং স্টপ বিট না পাঠালে কিন্তু সিগন্যাল থেকে অবশ্যই ডেটাগুলো বাদ পড়ে যাবে। এই যে স্টার্ট বিট আর স্টপ বিটের কাজটাকে ব্যাখ্যা করি। তুমি পাঠাচ্ছ কিবোর্ড থেকে এ, কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রত্যেকটা অ্যালফাবেটের শুরুতে থাকবে একটা স্টার্ট বিট। সো হোয়াট ইজ স্টার্ট বিট? স্টার্ট বিট is the bit that will activate the clock circuit of the receiver। অর্থাৎ রিসিভারের মধ্যে তোমার হচ্ছে একটা আছে ক্লক বর্তনী, সেই ক্লক বর্তনীটাকে অ্যাক্টিভ করে স্টার্ট বিট। যখন তুমি স্টার্ট বিট 1 দিবা, 0 দিবা, স্টার্ট বিট যখন তুমি 0 দিচ্ছ তখন সেটা হয়ে যাবে অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো বলতে বোঝানো হচ্ছে সাধারণত সেই ক্লকটা তোমার লো মোডে কাজ করে, অর্থাৎ সিগন্যাল যখন লো হয় তখন ক্লকটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে। এজন্য দেখবা প্রথমে তোমার সিগন্যালটা পাঠানো হচ্ছে 0। এই 0টা যখন তোমার রিসিভার রিসিভ করবে তখন সে তার ভিতরে ক্লক বর্তনীটাকে চালু করবে। ক্লক বর্তনী যখন চালু হয়ে যাবে এরপরে তোমার মূল যে বিটটি আছে এই বিট রিসিভার গ্রহণ করবে। এই রিসিভার গ্রহণ শেষ হলে তোমার লাস্টে যাবে স্টপ বিট। স্টপ বিট যখন তোমার রিসিভার পাবে তখন সে বুঝতে পারবে যে আমার পরবর্তীতে কোনো ডেটা আর নাই। তখন সে একটা গ্যাপ তৈরি করবে, একটা টাইম ডিলে তৈরি করবে। এই টাইম ডিলে তৈরি করার পরে সে সেকেন্ড টাইম পুনরায় আবার বিট গ্রহণ করবে। যখন তুমি তোমার হচ্ছে কিবোর্ড থেকে পরবর্তী প্রেস করলা হচ্ছে এন, কারণ তোমার নাম আমি एग्जांपल দিয়েছিলাম আনিকা, তুমি প্রথম প্রেস করছো এ, পরে এন, পরে আই, পরে কে, অর্থাৎ এ প্রেস করলে একটা গ্যাপ থাকবে টাইম দিলে, তারপরে থাকবে এন, তারপরে আবার গ্যাপ থাকবে, তারপরে আবার তুমি আই প্রেস করবা। এইভাবে প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যে একটা টাইম ডিলে তৈরি হবে। এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে বলা হয় একটা টাইম ডিলে তৈরি হবে। তো মনে রাখতে হবে যে তোমার 8 বিট বাইনারি ভ্যালু এর সাথে স্টার্ট বিট থাকবে এবং স্টপ বিট থাকবে। স্টার্ট বিট থাকবে একটা, মনে রাখবা স্টার্ট বিট থাকবে একটা, ঠিক আছে? স্টার্ট বিট থাকবে একটা, আর স্টপ বিট থাকবে একটা বা দুইটা। স্টপ বিট থাকবে কয়টা? লিখে নাও, স্টপ বিট থাকবে এক বা দুইটা। এইটা হবে স্টপ বিটের টোটাল নাম্বার। হ্যাঁ, স্টপ বিট একটা হতে পারে, দুইটা হতে পারে। আমি যদি অন্যভাবে তোমাদের বুঝাই, মনে করো তোমার বাসায় 8 জন গেস্ট আসলো বা আসবে। এই সময় এই 8 জন গেস্ট আসার পূর্বে একজন দারোয়ান এসে আসবে। প্রথমে একজন দারোয়ান এসে নক করবে, যখন নক করার পরে তুমি গেট খুলে দিলা।
এখন এই দারোয়ান কিন্তু তোমার বাসার গেস্ট নয়, তোমার বাসার গেস্ট হচ্ছে 8 জন ব্যক্তি যারা তোমার বাসায় গেস্ট হিসেবে আসছে। কিন্তু এই 8 জন ব্যক্তিতে আসলো, তার পূর্বে একজন দারোয়ান এসে তোমাকে নক করলো, নক করে বললো যে স্যার দরজাটি খোলেন, আপনার গেস্ট আসছে। তো এই যে দারোয়ান এসে যখন নক করলো, তখন ওই দারোয়ানটা হবে স্টার্ট বিট। এই দারোয়ান এসে তোমাকে জানিয়ে দিল যে গেস্ট আসছে, তখন তুমি তোমার হচ্ছে দরজা ওপেন করে দিলা। সিমিলারলি স্টার্ট বিট যে রিসিভারের ক্লক বর্তনীটাকে চালু করে দিবে, রিসিভারের ক্লক বর্তনী যখন চালু হয়ে যাবে তখন 8টা বিট রিসিভার গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে রিসিভার কত সময় পর্যন্ত গ্রহণ করবে, তুমি কত সময় পর্যন্ত তোমার দরজা ওপেন রাখবা? তুমি তো এখন এক্সাক্ট জানো না যে আমার বাসায় 8 জন গেস্ট আসছে, কারণ তারা তো আগে থেকে তোমাকে ইনফর্ম করে নাই যে আমরা 8 জন ব্যক্তি আসছি। সো সিমিলারলি এখানে একই রকম, তোমার যখন বিটগুলা আসলো, আসার পরে রিসিভার কখন বুঝতে পারবে যে আমার এরপরে আর কোনো বিট নাই, সবগুলা বিট চলে আসছে, তখন স্টপ বিট যখন গ্রহণ করবে, স্টপ বিট যখন পাবে তখন রিসিভার বুঝতে পারবে যে আমার সবগুলা বিট গ্রহণ করা শেষ, তখন রিসিভার অটোমেটিক ইনঅ্যাক্টিভ মোডে চলে যাবে। আবার যখন তুমি নতুন কোনো একটা বাটন প্রেস করবা, তখন রিসিভার আবার অ্যাক্টিভ হবে, তার যে ক্লক বর্তনীটাকে অ্যাক্টিভ করে দিবে এবং পুনরায় নতুন ভাবে সে বিটগুলা গ্রহণ করবে। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে মনে রাখবা যে দুইটা ক্যারেক্টারের ভিতরে একটা টাইম গ্যাপ বা টাইম ডিলে তৈরি হয় এবং স্টার্ট বিট এবং স্টপ বিট পাঠাতে হয়। এখন আমরা এই যেটা আমি ব্যাখ্যা করলাম, এটার একটা আমি ম্যাথ সলভ করে দিয়েছি। দেখো যে কিভাবে আমরা সিগন্যালটাকে স্টার্ট বিট এবং স্টপ বিটের যে সিগন্যালটি পাঠাই তার ভিতরে একটা দক্ষতা বা এফিসিয়েন্সি ক্রিয়েট করতে হয়। আমি এটাকে আবার ড্রয়িং করে বোঝাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে আমার সেন্ডার, মনে করো রিসিভার। এটা হলো সেন্ডার বা প্রেরক, রিসিভার বা গ্রাহক। এই আমার লেখা সব দেখতে পাচ্ছ? স্যার প্রেরক প্রাপক। প্রেরক তোমার প্রাপককে পাঠাচ্ছে 8 বিট, সেন্টার থেকে পাঠাচ্ছ 8 বিট। 8 বিট বলে 1 ক্যারেক্টার, 1 ক্যারেক্টার মানে মনে রাখবা 8 বিট, মানে একটা অক্ষর সমান 8 বিট। তুমি যদি এ পাঠাও এর জন্য একটা বিট তৈরি হবে। ধরে নাও তুমি এ পাঠাচ্ছ, ঠিক আছে, তুমি এ দিয়ে एग्जांपल দাও, তখন তোমার এখানে বিট হবে 0 1 1 2 3 4 5টা 0 1। এটা হচ্ছে আমার রিয়েল বিট, তাই না? এটা হচ্ছে বলা হয় প্রকৃত বিট। এর সামনে থাকবে একটা অতিরিক্ত বিট, তাকে বলা হবে স্টার্ট বিট। এটাকে বলা হবে স্টার্ট বিট, এস টি এ আর টি, স্টার্ট বিট। স্টার্ট বিটের কাজ হচ্ছে রিসিভারের ক্লক বর্তনীটাকে চালু করে দেওয়া। স্টার্ট বিট থাকে সব সময় 0, এটাকে বলা হবে অ্যাক্টিভ লো। আর স্টপ বিট ম্যাক্সিমাম টাইম থাকে 2টা এবং 2টায় 1 থাকে, এটাকে বলা হবে স্টপ বিট। স্টপ বিট পাইলে রিসিভারটা অফ হয়ে যাবে। এখন যদি আমি তোমাদের বলি যে টোটাল বিট কয়টা হবে, এখানে টোটাল বিট সমান তোমার হচ্ছে রিয়েল বিট, এটা হচ্ছে আমাদের রিয়েল বিট, তাই না, বা প্রকৃত বিট। রিয়েল বিট ছিল হচ্ছে 8টি, যে টোটাল বিট সমান সমান রিয়েল বিট প্লাস এক্সট্রা বিট, ওকে। মনে করো একজন দারোয়ান আসলো, এসে তোমাকে বললো, তুমি গেট খুলে দিলা। লাস্টে 2 জন দারোয়ান আসলো, এসে বললো যে স্যার আর কোনো গেস্ট নাই, তখন তুমি গেটটা লক করে দিলে। সেটা এমন। এখন তাহলে আমি যদি বলি যে তোমাদের রিয়েল বিট কয়টা আর এক্সট্রা বিট কয়টা, রিয়েল বিট হচ্ছে 8টা আর এক্সট্রা বিট হচ্ছে 3টা, টোটাল বিট হচ্ছে 11টা।
ঠিক আছে, টোটাল বিট কয়টা? 11টা। এখন যদি তুমি বলো যে এই ট্রান্সমিশনের এফিসিয়েন্সি কত, লিখো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আমরা ব্যাখ্যা করে ফেলি। এফিসিয়েন্সি সমান তোমার হচ্ছে রিয়েল বিট, লিখে নাও, রিয়েল বিট ডিভাইডেড বাই টোটাল বিট, রিয়েল বিট ডিভাইডেড বাই টোটাল বিট ইনটু 100%, ইনটু 100%। এখন আসি রিয়েল বিট কত, রিয়েল বিট হচ্ছে তোমার 8, টোটাল বিট হচ্ছে 11 ইনটু 100%। তো 8 কে 11 দিয়ে ভাগ করো, ভাগ করে 100 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে দেখো, 72.73%। এটা হচ্ছে আমাদের দক্ষতা। এটা কিসের দক্ষতা? এটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা, পরীক্ষাতে আসবে। এটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করো, ASYNCHRONOUS, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বের করো। তো আমরা এখন যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের এফিসিয়েন্সি। ঠিক আছে, অর্থাৎ তোমার প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য আমরা কয়টা করে বিট পাঠাতে পারি তার উপরে দক্ষতাটা ডিপেন্ড করবে। দক্ষতা হচ্ছে 72.73%, এটা একদম ফিক্সড, এই ভ্যালুটা আর পরিবর্তন হবে না। তাহলে তোমরা সবাই বুঝতে পারলা কিভাবে আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন করে থাকি। এখন আসি সিনক্রোনাস ট্রান্সমিশন। দেখো সিনক্রোনাসটা কেমন হবে? ওকে, দেখো সিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে প্রত্যেকবারে পাঠানো হবে ব্লক, হ্যাঁ, এবং প্রত্যেকটা ব্লকে তোমার অক্ষর থাকবে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকবে। তো এটা আমি ফিগারে ড্রয়িং করে বোঝাই তোমাদের সুবিধা হবে। দেখো এই যে একটু মনোযোগ দাও। তাহলে তোমরা এখন দেখো যে সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রত্যেকবারে পাঠানো হচ্ছে একটা ব্লক। এখন তুমি কয়টা ব্লক পাঠাবা এটা ডিপেন্ড করবে তোমার কাছে কতটি ডেটা আছে। তোমার প্রত্যেকটা ব্লকে অক্ষর আছে 80 থেকে 132 ক্যারেক্টার। এখন যদি তোমার কাছে অক্ষর থাকে 5000 ক্যারেক্টার এবং তুমি যদি প্রত্যেকটা 100 ক্যারেক্টার নিয়ে একটি করে ব্লক তৈরি করো, তাহলে তোমার 5000 ক্যারেক্টারের জন্য 50 ব্লক তৈরি করতে হবে। কারণ প্রত্যেকটা ব্লকে তুমি অক্ষর দিয়েছো 100টি, আর এখানে প্রত্যেকটা ব্লকের রেঞ্জ হচ্ছে 80 থেকে 132। 80 থেকে 132 এর ভিতরে তোমার যদি অক্ষর থাকে সেটা হবে একটা ব্লক। তো আমরা যদি ব্লকের মাধ্যমে এটা ব্যাখ্যা করি, যে তুমি মনে করো তুমি পাঠাচ্ছ সিনক্রোনাসের মেথড, রাইট? তো আমি ফিগারটা ড্রয়িং করে দিই, দেখে নাও কিভাবে পাঠানো হয়। এটা হচ্ছে সেন্ডার বা প্রেরক, আর রিসিভারটা ঠিক আগের মতো করে তোমার ডিজাইন করে ফেলো। সেন্ডার আর রিসিভার, সেন্ডার থেকে রিসিভারে যাবে একটা করে ব্লক। এখানে আমি ধরে নিলাম যে একটা ব্লক যাচ্ছে BLOCK। একটা ব্লকে অক্ষর আছে 80 থেকে 132টা অক্ষর। আর এখানে ব্লকের শুরুতে একটা যাবে তোমার হেডার ফাইল, ব্লকের শুরুতে যাবে হেডার ফাইল, আর ব্লকের শেষে যাবে একটা টেইলার ফাইল, টেইলার ফাইল। ঠিক আছে, ব্লকের শুরুতে থাকবে হেডার ফাইল আর ব্লকের শেষে থাকবে টেইলার ফাইল। আমরা যখন টস করি তখন থাকবে হেড অ্যান্ড টেইল বলি। তো সিমিলারলি এখানে হেড আর টেইল ফাইল থাকবে দুইটা। এখন এখানে লিখে নাও হেডার ফাইল থাকবে তোমার 2 বাইট, হেডার ফাইল থাকবে 2 বাইট, আর সিমিলারলি টেইলার ফাইল থাকবে 2 বাইট। আচ্ছা, আমরা যেমন ভাবে বলেছিলাম যে অ্যাসিনক্রোনাসে পাঠানো হয় তোমার হচ্ছে বিট, হ্যাঁ, স্টার্ট বিট এবং স্টপ বিট, কিন্তু সিনক্রোনাস মেথডে আমরা যেটা এখন তৈরি করলাম এটা হলো সিনক্রোনাস মেথড, তাই না? তো সিনক্রোনাস মেথডে তোমার কি করতে হবে, তোমার হচ্ছে হেডার ফাইল থাকবে এবং টেইলার ফাইল থাকবে, এবং হেডার ফাইল থাকবে হচ্ছে তোমার 2 বাইট। 2 বাইট মানে হচ্ছে তোমার টোটাল বিট থাকবে 16টি। আমরা জানি
2 বাইট সমান 16 বিট থাকবে, আর এখানেও তোমার থাকবে 2 বাইট সমান 16টি। তাহলে তোমার প্রশ্ন হতে পারে স্যার আগে তো স্টার্ট বিট পাঠালেন একটা, স্টপ বিট দিলেন দুইটা, এখানে 16টা বিট আপনি কেন প্রথমে দিলেন এবং 16টা বিট আপনি কেন শেষে দিলেন? এর কারণটা হচ্ছে আমি যেহেতু পাঠাচ্ছি ব্লক এবং প্রত্যেকটা ব্লকের মধ্যে 80 থেকে 132টা অক্ষর, এর মানে হচ্ছে এখানে অনেকগুলো বিট। কিন্তু এখানে বিট কয়টা? তুমি যদি ধরে নাও যে আমি একটা ব্লক তৈরি করলাম, তুমি মনে করো তুমি আমাকে ইমেল পাঠিয়েছো, তুমি আমাকে ইমেল পাঠিয়েছো 5000 ক্যারেক্টার, তুমি ধরে নাও যে 5000 ক্যারেক্টার দিয়ে তুমি একটা ইমেল পাঠিয়েছো। এখন তোমার ইমেল থেকে যখন আমার ইমেইলে আমার কাছে মেইলটা আসবে তখন সেটা ব্লক আকারে আসবে। কেন আসবে ব্লক আকারে? কারণটা হচ্ছে এখানে অনেকগুলো বিট একবারে সমন্বয় করার জন্য ব্লক তৈরি করবে। তো ব্লক তৈরি করবে তোমার যে বর্তনী আছে ওই বর্তনীটা ব্লক তৈরি করবে এভাবে। প্রথমে যদি মনে করে যে প্রত্যেকটা ব্লকে অক্ষর আছে 100টি, কয়টি আছে? 100টি আছে অক্ষর। তো 100টি অক্ষর যদি থাকে প্রত্যেকটা ব্লকে, এর মানে হচ্ছে এই প্রত্যেকটা ব্লকের ভিতরে 100টা অক্ষর, এর মানে হচ্ছে এখানে মোট কয়টা আছে বিট কেউ বলতে পারো? একটা ব্লকে যদি 100টা অক্ষর থাকে এখানে মোট কয়টা বিট আছে? এখানে বিট কয়টা? প্রত্যেকটা অক্ষরে কয় বিট? প্রত্যেকটা অক্ষরে 8 বিট। তোমরা রেসপন্স করো, তোমরা আমাদের ক্লাসের প্রাণ। প্রাণ যদি নির্দীপ থাকে ক্লাসটাকে মজা পাওয়া যাবে। প্রত্যেকটা অক্ষরে কয়টা করে বিট? স্যার দুইটা। প্রত্যেকটা অক্ষরে 8টা করে বিট। মনে রাখবা একটা সিঙ্গেল ক্যারেক্টার সমান 8 বিট, ওয়ান ক্যারেক্টার সমান 8 বিট। তাহলে একটা অক্ষরে যদি 8 বিট হয় তাহলে 100টা অক্ষরে কয় বিট হবে? 100টা অক্ষরে হবে 800 বিট। ওকে, এখন তোমার যদি 5000 অক্ষর পাঠাও, 5000 অক্ষর পাঠালে প্রত্যেকটা ব্লকে আছে 100টা অক্ষর, সেক্ষেত্রে তোমার ব্লক লাগবে মোট 50টা। কারণ আমরা জানি 100 × 50 সমান 5000 ক্যারেক্টার বা 5000 অক্ষর। তাহলে তুমি মনে করো ব্লক পাঠাচ্ছ, তোমার হচ্ছে 50টা ব্লক পাঠাচ্ছ। সো এখানে প্রত্যেকটা ব্লকের শুরুতে তোমার হেডার ফাইল থাকবে 2 বাইট আর টেলার থাকবে 2 বাইট। কারণটা হচ্ছে প্রত্যেকটা ফাইলের মধ্যে তোমার বিট আছে 800টা। এতগুলো বিট একবারে যখন তোমার রিসিভার গ্রহণ করবে তখন তোমার রিসিভারের ভিতরে অনেকগুলা ক্লক বর্তনী চালু করতে হবে। রিসিভারের ভিতরে কিন্তু অনেকগুলা ক্লক বর্তনী চালু করতে হবে, এজন্য এখানে তোমার 2 বাইটে থাকবে হেডার ফাইল। এই ফাইলের সাইজটা অনেক বড়। এই 16টা বিট যখন একবারে অনেকগুলা ক্লককে সক্রিয় করবে তখন রিসিভারের অনেকগুলা ক্লক সক্রিয় হওয়ার সাথে সাথে রিসিভারে অনেকগুলা বিট একবারে লোড করে নেবে বা রিসিভ করে নেবে। ওকে, তাহলে এখন আমরা যদি বলি যে আমাদের টোটাল বিট কয়টা এবং আমাদের এক্সট্রা বিট কয়টা, তোমরা যদি আমাকে এখন বলো যে ফর 80, লিখে নাও 80 বিট, সরি 80 অক্ষরের জন্য বা 80 ক্যারেক্টারের জন্য, 80 ক্যারেক্টারের জন্য 80 ক্যারেক্টারের জন্য দক্ষতা বের করো, দক্ষতা নির্ণয় করো। কার দক্ষতা? অ্যাসিনক্রোনাসের। তো আমরা জানি যে 80 ক্যারেক্টার সমান 80 × 8 সমান 640 বিট। এটা হচ্ছে আমাদের রিয়েল বিট, এটা কি আমাদের রিয়েল বিট। এখন আসি আমরা হেডার ফাইল। প্রথমে যাচ্ছে হেডার ফাইল। হেডার ফাইলটা হচ্ছে তোমার 2 বাইট, তাই না? 2 বাইট সমান 16 বিট। 16 বিটটা হচ্ছে আমাদের হেডার। আর টেইলার ফাইলটা কয়টা? টেইলার ফাইলটা হচ্ছে তোমার 2 বাইট। 2 বাইট মানে এখানে 16 বিট। তাহলে আমরা এক্সট্রা বিট পাইলাম কয়টা? আমরা এক্সট্রা বিট পাইলাম 16 + 16 সমান 32টা বিট পাইলাম হলো এক্সট্রা বিট। এখন যদি বলি টোটাল বিট কয়টা, আমাদের টোটাল বিট হচ্ছে রিয়েল বিট প্লাস এক্সট্রা বিট, তাই না? টোটাল বিট সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি রিয়েল বিট প্লাস এক্সট্রা বিট। এখন আমরা লিখবো যে রিয়েল বিট কয়টা এবং এক্সট্রা বিট কয়টা। আমরা দেখলাম যে আমাদের রিয়েল বিটের মান আছে কয়টা? রিয়েল বিটের মান আমাদের দেওয়া আছে 640 আর এক্সট্রা বিট দেওয়া আছে 32। তাহলে টোটাল বিট হচ্ছে 672 হচ্ছে আমাদের টোটাল বিট। এখন যদি আমি বলি এফিসিয়েন্সি কত, তাহলে এফিসিয়েন্সি কত হবে দেখো, দক্ষতা। এফিসিয়েন্সি এটাকে বলা হবে তোমার ট্রান্সমিশনের দক্ষতা।
যেটা যদি সংক্ষেপে ইটা দিয়ে প্রকাশ করতে পারো, ইটা সমান ইটা সমান, এটাকে বলা হবে ইটা সাইন। হ্যাঁ, ইটা সমান, ইটা সাইনটা একটু ভালো করে লিখছি আমি, দেখো ইটা সমান তোমার রিয়েল বিট ডিভাইডেড বাই টোটাল বিট ইনটু 100% ইনটু 100%। তাহলে আমাদের এখানে রিয়েল বিট হচ্ছে কয়টা? আমাদের রিয়েল বিট হলো 640 আর টোটাল বিট হচ্ছে তোমার 672 ইনটু 100%। এখন যদি এটা সলভ করে ফেলো তাহলে দেখো কত আসে। এটা সলভ করলে কত হয় আমাকে একটু বলে দাও। 640 ডিভাইড বাই 672 ইনটু 100, 95 পয়েন্ট সামথিং আছে কথা। 640 ডিভাইডেড বাই 672, 95.23%। 95.23% হচ্ছে এর এফিসিয়েন্সি। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যতটুকু আমি শেষ করলাম সেটা হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন মেথড থেকে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, তোমাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, তাহলে আমি ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে তোমাদের সবগুলো টপিকের উপরে একটা রিভিশন ক্লাস নেব। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।